আজকে আমরা ডিসকাশন করব নির্দিষ্ট টপিক। আগে থেকে আমি বলেছি আপনাদের যে ইন্ডিয়ান যে রিলিফ ফিচার্স আছে, ভারতের ভূপ্রকৃতির যে অধ্যায়টা আছে, সেই অধ্যায় থেকে আমরা কোয়েশ্চেন আনসার ডিসকাস করব। এখন আগে থেকে আমি টপিকটা বলেছি, তার মানে এই নির্দিষ্ট সময় 8:30 থেকে আপনারা এই টপিকটা আগে পড়েছেন। কোয়েশ্চেন আনসার আছে আপনাদের কাছে, এমসিকিউ আছে, তো সেটা আপনারা খুব ভালো করে রেডি করলেন। সারাদিন হোক বা যে সময় আপনি সময় পাবেন, বা হয়তো আপনার রেডি করা আছে, সেখান থেকে অনেক কোয়েশ্চেন আনসার রেডি করা আছে। এবার যারা ডিসকাশন করবেন প্রত্যেকে কিন্তু সেইখান থেকে বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন আনসার কালেক্ট করলেন, এমসিকিউ কোয়েশ্চেন বা ডাইরেক্ট করার মতো কোয়েশ্চেন কালেক্ট করলেন, এবং এই নির্দিষ্ট সময়ে এসে অনলাইনে একত্রিত হয়ে আপনারা কোয়েশ্চেন আনসার ডিসকাস করবেন। মানে প্রত্যেকে কোয়েশ্চেন করবেন এবং যারা আনসারটা দিতে পারবেন একটা অর্গানাইজড ওয়েতে জিনিসটা হবে। ধরুন একজন কেউ কোয়েশ্চেন করা শুরু করলেন, তিনি একটা কোয়েশ্চেন করলেন, এবার যারা সেটা পারবেন তারা হ্যান্ড রেজ করলেন, কোয়েশ্চেনের উত্তরটা এলো, তারপরে আবার একজন অন্যজন কোয়েশ্চেন করলেন, আবার সেই উত্তরটা এলো, এইভাবে চলতে থাকবে। এতে সুবিধা হবে কি, প্রত্যেকে কিন্তু পার্টিসিপেট করবেন, প্রত্যেকে কোয়েশ্চেন করবেন, প্রত্যেকেই আনসার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে যে আনসারগুলো আপনার জানা নেই সেটা আপনি জানতে পারছেন, আপনারটা অন্যকে দিতে পারছেন, অন্যেরটা আপনার কাছে আসছে, এবং যতজন এখানে পার্টিসিপেট করছেন প্রত্যেকের কিন্তু কোয়েশ্চেন আনসারটা প্রত্যেকের কাছে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যেটা পড়েছেন শুধু সেটুকু নয়, বাকিরা যেটা পড়েছে সেটাও আপনার কিন্তু চলে আসছে। তো এটা কিন্তু খুব স্ট্রং একটা মেথড, গ্রুপ ডিসকাশন বা গ্রুপ স্টাডি যাই বলা হোক না কেন, এটা খুব স্ট্রং একটা মেথড। এই মেথডে করলে খুব ফাস্ট আপনার প্রিপারেশান রেডি হয়ে যায় এবং পরীক্ষার জন্য আপনি প্রস্তুত হতে পারেন। যেহেতু আমাদের সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই এমসিকিউ মোডেই পরীক্ষা হয়, তো এইটা খুব স্ট্রং একটা মেথড, যেখানে আপনার প্রচুর এমসিকিউ খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আপনি যেটুকু পড়বেন দেখবেন আপনার পড়াশোনার উৎসাহ বেড়ে যাবে, যে কোয়েশ্চেন আনসার ঘাঁটার উৎসাহ বেড়ে যাবে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার উৎসাহ বেড়ে যাবে। সাধারণ অবস্থায় পড়লে আপনি যেভাবে তৈরি করতে পারছিলেন, এটা আরও এফেক্টিভলি আপনি সেই প্রিপারেশানটা করতে পারবেন। খুব ভালোভাবে দেখবেন আপনাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রচুর কোয়েশ্চেন আনসার। আর যখন আপনি কোয়েশ্চেনটাকে পড়ার বদলে, মানে পড়ছেন তো বটেই, তার সাথে আপনি যখন এক্সপ্রেস করছেন, আপনি যখন বলছেন, তখন একটা স্মৃতি কিন্তু আপনার অ্যাডিশন হয়ে যায়। আমাদের মুখের মানে বলার ক্ষেত্রে একটা স্মৃতি কাজ করে। তো আমরা ওই কোয়েশ্চেনটা যতবার উচ্চারণ করব, যতবার বলবো বা সেটা নিয়ে ভাববো, সেটা ডিসকাস করব, সেটা কিন্তু আমাদের স্মৃতিতে অনেক বেশি ভালোভাবে কাজ করে। তো এই ডিসকাশন মেথডে আমরা কিন্তু খুব ভালোভাবে কোনো একটা টপিকের রিভিশন করতে পারবো এবং সেটাকে অনেক দিন অনেক ভালোভাবে সাধারণ পড়ার থেকে অনেক ভালোভাবে সেটাকে আমরা মনে রাখতে পারবো। এই জন্যে কিন্তু ডিসকাশনের প্রয়োজনীয়তা এখানে রয়েছে। তো আমরা প্রত্যেকটা টপিক আমি আপনাদের আজকে যেমন এই টপিকটা ঠিক করে দিয়েছি, এরকম আপনাদের প্রি ডিসাইডেড টপিক ঠিক করে দেব, এবং কিছু সময় থাকবে, নির্দিষ্ট সময়, মূলত রাতের দিকে এরকম সময় বা আরেকটু পরে ক্লাস হয়ে যাওয়ার পরে একটা সময় থাকবে, যখন আপনারা প্রত্যেকে সেই সময়ে লিঙ্কে মাধ্যমে একটা জায়গাতে একত্রিত হয়ে এসে কোয়েশ্চেন আনসারটা ডিসকাস করতে পারবেন। যতজন পার্টিসিপেট করবেন প্রত্যেকে দারুণভাবে বেনিফিটেড হবেন, এটা আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং এটা কয়েকদিন করার পর আপনি বুঝতে পারবেন আপনার প্রোগ্রেসটা কতটা ফাস্ট হচ্ছে। আমাদের শুধুমাত্র একটা মেথডে পড়লে কিন্তু হবে না, শুধুমাত্র পড়লাম, সেটা কিছু কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করলাম না, আরও স্ট্রং মেথড অ্যাপ্লাই করতে হবে, আরও আমাদের মেমোরিকে সার্ভ করতে হবে। যতটা পারা যায় আমাদের এইভাবে প্রিপারেশানটাকে একদম তাজা রাখতে হবে, টাচে থাকতে হবে সবথেকে ভালোভাবে। এটা কিন্তু খুব ভালো একটা মেথড। তো এই বিষয়টা এবার, যেহেতু আজকে প্রথম দিন, অনেকেই নতুন আছেন প্রথম দিন, তো আমি ব্যাপারটা বলে দিচ্ছি আপনাদের কিভাবে জিনিসটাকে আমরা ডিসকাস করব। যেমন ধরুন আমি বললাম প্রশ্ন যে আচ্ছা, ভারতের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, তো ভারতের কতগুলি রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? যারা বলতে পারবেন একটু হ্যান্ড রেজ করবেন। কতগুলো রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি গেছে? আচ্ছা, আজমিরা বলুন।
আটটি রাজ্য। 8টি রাজ্য কি কি? রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। 8টা হয়েছে? ঝাড়খণ্ড বাদ গেছে। যাই হোক, পরপর বলার চেষ্টা করবেন, তাহলে কি হবে আমরা মনে রাখতে পারবো। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, 8টা রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে এরকম কোন নদী? একটা নদীর নাম বলুন যেটা কর্কট ক্রান্তিকে দুবার অতিক্রম করেছে। মাহি নদী। মাহি নদী। ঠিক আছে, একটু হ্যান্ড রেজ করবেন, তাহলে বোঝা যাবে যে কতজনের প্রস্তুতিটা আছে। ঠিক আছে, যাই হোক, আনসারটা সাথে সাথে বলবেন না। স্যার এটা সুবর্ণরেখাও তো হবে স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ সুবর্ণরেখাও হ্যাঁ, তো হবে। সুবর্ণরেখা হবে, সুবর্ণরেখা হবে। মাহিটাও হবে, মাহিটা কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। আচ্ছা, যদি বলা হয়, এটা একটু অন্যরকম প্রশ্ন, মানে এটার সাথে যদিও যেহেতু ইন্ডিয়ান জিওগ্রাফি আমাদের, তবু জিজ্ঞাসা করা হতে পারে, কতগুলো দেশের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? সারা বিশ্বের মধ্যে কতগুলো দেশের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? 17টা দেশের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। আচ্ছা, হিমালয়ের উৎপত্তি কতদিন আগে শুরু হয়েছিল? হিমালয়ের প্রথম উৎপত্তি, প্রথম ভূমিকম্প কতদিন আগে হয়েছিল? একটু হ্যান্ড রেজ করবেন। কৌশিক বলুন। স্যার টারশিয়ারি যুগে। টারশিয়ারি যুগে। সবচেয়ে দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের? গুজরাট। না, আমি হ্যান্ড রেজ করতে বলছিলাম, সাথে সাথে বলবেন না, একটু হ্যান্ড রেজ করবেন, আমি বুঝে যাব যে কতজনের এটা প্রস্তুত আছে। অবশ্যই গুজরাট রাজ্যের। আচ্ছা, গুজরাটের উপকূল রেখা দীর্ঘতম, এটা কতটা লম্বা, এই দৈর্ঘ্য কত, এটাকে বলতে পারবেন? দৈর্ঘ্য কত? সোমা বলুন। স্যার এটা মনে পড়ছে না। হ্যান্ড রেজ করেছেন তাহলে। রিনা? স্যার 2000 কত একটা। না, শুধুমাত্র গুজরাটেরটা বলেছি। আচ্ছা, মৈত্রী বলবেন। তা 2500। না না না, গুজরাটের হচ্ছে 1600 কিলোমিটার। আমি বললাম সবচেয়ে দীর্ঘতম কোস্ট লাইন কার রয়েছে, গুজরাটের, অবশ্যই ঠিক। আর এটা হচ্ছে কত? 1600 কিলোমিটার। আচ্ছা, পূর্বঘাট আর পশ্চিম ঘাটের জাংশন পয়েন্ট যেখানে মিলিত হয়েছে সেখানে কোন পর্বত আছে? রাহুল বলুন। নীলগিরি। 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 আচ্ছা, নীলগিরির নামটা কোথা থেকে হয়েছে? নীলগিরির নামটা কিভাবে এসেছে? একটা স্যার ফুল আছে যেটা ওই 12 বছরে একবার নীল নীলকুরুঞ্জি। কালার। ঠিক নীল কুরিঞ্চি ফুল হ্যাঁ থেকে হ্যাঁ এসেছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা নীল ঠিক করে। ঠিক। আচ্ছা, কোন রাজ্যকে মোলাস বেসিন বলা হয়? বিহার, রাজস্থান, মিজোরাম নাকি আসাম? মোলাস বেসিন। খুব ইম্পর্টেন্ট এটা। মোলাস বেসিন হচ্ছে মিজোরাম। স্যার কেন বলা হয়? এটা হচ্ছে অবক্ষেপ থেকে এসেছে। হিমালয় সৃষ্টির সময়ে অবক্ষেপ সঞ্চিত হয়ে মোলাস, তো সেখানে মোলাস অববাহিকা, মোলাস বেসিন এটাকে বলা হয়। আরেকটা নাম আছে মিজোরাম, ল্যান্ড অফ রোলিং মাউন্টেন। ল্যান্ড অফ রোলিং মাউন্টেন। ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। সাধারণত এগুলো বইতে কমই থাকে, এগুলো এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমেই তৈরি করতে হবে।
ল্যান্ড অফ রোলিং মাউন্টেন। ঠিক আছে, স্যার এটা কেন বলা হয়? এটা অ্যাকচুয়ালি একটা ফোরল্যান্ড বেসিন। তো মূলত যেটা আল্পস পার্বত্য অঞ্চলে এই স্ট্রাকচারটা দেখা যায়, তো সেই জন্য এটাকে বলা হয় ল্যান্ড অফ রোলিং মাউন্টেন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অংশ কোনটা? উচ্চতা কত? টিপু বলুন। সান্ডাকুফু 3660। 3636, ঠিক আছে। 3636টা মোটামুটি ম্যাক্সিমাম জায়গাতে পাবেন, 3636 বা 3636 মিটার। হোয়াইট মাউন্টেন বা সাদা পর্বত কাকে বলা হয়? হোয়াইট মাউন্টেন, অপশান বলছি: চয়ু, মাকালু, ধবলগিরি 1, লোৎসে। হোয়াইট মাউন্টেন। আচ্ছা, শুভাশিস বলুন। স্যার ধবলগিরি। ধবলগিরি। ধবলগিরি কথার মানেই হচ্ছে শ্বেত পর্বত, হোয়াইট মাউন্টেন। পৃথিবীর সপ্তম উচ্চতম পর্বত, 8167 মিটার, ধবলগিরি 1। নেপালের অন্তর্গত যে হিমালয়, সেখান থেকে উৎপত্তি হয়েছে কোন নদীটা? বেতোয়া, চম্বল, চেনাব, ঘরঘরা। আজমিরা বলুন। চেনাব। তাই কি? নেপালের অন্তর্গত হিমালয় বললাম। ঘরঘরা হবে স্যার। ঘরঘরা। ঘরঘরা। চেনাব তো চন্দ্রভাগা। চেনাবের উৎস কোথায়? রোটাং পর্ব ভুলে গেছি। রোটাং। চেনাবটা ওই ওই হিমাচল প্রদেশে স্যার। হিমাচল প্রদেশে রোটাং পাস। হ্যাঁ, রোতাং পাস। হ্যাঁ। ব্যারেন দ্বীপ, ব্যারেন আগ্নেয় দ্বীপ, ব্যারেনে শেষ অগ্নুৎপাত কবে দেখা গিয়েছিল? সোমা বলুন। স্যার 2018। 2018। আচ্ছা, যদি মোরেন, এস্কার, আউটোয়াস প্লেন এগুলো দেখতে চান, তবে আপনাকে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে যেতে হবে? ধরুন এরকম প্রশ্ন করা হলো। কৌশিক বলুন। লাদাখ। লাদাখ। লাদাখে গেলে আমরা, এগুলো হিমবাহ কার্যের ফলে তৈরি ভূমিরূপ, তো এটা আমরা লাদাখে দেখতে পাবো। কেন্দ্রশাসিত অঞ্চল বলা আছে যেহেতু, লাদাখে পাবো। লাদাখ সম্পর্কে কিছু ইনফরমেশন বলতে পারবেন? লাদাখের সবচেয়ে বড় শহর কোনটা? লে। লেহ। আর এটা জম্মু কাশ্মীর থেকে আলাদা করা হয়েছে কবে? যে লাদাখ জম্মু কাশ্মীরের অংশ ছিল কোন সময় পর্যন্ত?
স্যার 2019। 2019-এর টাইম মানে মাসটা বলতে হবে। জুলাই মাস। না, 31 অক্টোবর, মানে আগস্টের 5-এ ঘোষণা করা হয়, এটা আলাদা করা হয়েছিল 31 অক্টোবর। তার আগে পর্যন্ত এটা জম্মু কাশ্মীরের অংশ ছিল। অনেক সময় দেখবেন এরকম কোয়েশ্চেন ডাইরেক্ট করা হয়। আচ্ছা, মাউন্ট থুলিয়ার এটা কোথায় রয়েছে? মাউন্ট থুলিয়ার, হ্যাঁ প্রিয়াঙ্কা বলুন। স্যার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ক্লিয়ার শোনা গেল না, আর একটু জোরে বলুন। স্যার আন্দামানে। আন্দামানে কি? নিকোবর দ্বীপপুঞ্জ আছে। নিকোবর। আন্দামানের সর্বোচ্চ অংশ কোনটা? স্যাডেল স্যাডেল পিক। আর মাউন্ট থুলিয়ার হচ্ছে নিকোবরের সবচেয়ে উঁচু অংশ, সেটা হচ্ছে মাউন্ট থুলিয়ার। ওভারঅল যদি দেখা হয় আন্দামান নিকোবরের, তাহলে সেটা কোনটা? স্যাডেল পিক। স্যাডেল পিক। স্যাডেল পিক। তো মাউন্ট থুলিয়ার হচ্ছে নিকোবরে রয়েছে, বা স্পেসিফিক্যালি বলতে গেলে গ্রেট নিকোবরে রয়েছে। জয়ন্তিয়া পাহাড়টা কোন রাজ্যে রয়েছে? মেঘালয়। ভালো। জয়ন্তিয়া পাহাড়, এটা তো খুব কমন ইজি কোয়েশ্চেন। বলুন কৌশিক। মেঘালয়ে আছে স্যার। মেঘালয়, গারো, খাসি, জয়ন্তিয়া এগুলো মেঘালয় রাজ্যে রয়েছে। আচ্ছা, দক্ষিণ থেকে উত্তরে হিমালয় পর্বতমালার যে পর্যায়ক্রম, মানে ধরুন কারাকোরাম, লাদাখ বা ইত্যাদি এই যে পর্বতমালাগুলো রয়েছে, দক্ষিণ থেকে উত্তরে পরপর কি কি আছে বলুন তো? কে বলবেন? আচ্ছা, আজমিরা বলুন। পীর পাঞ্জাল, জাস্কার, লাদাখ, কারাকোরাম। বেশ, শিবালিকটা শিবালিকটা দিয়ে শুরু করতে হবে। আমরা যদি শিবালিক কাশ্মীরের এই হিমাচল, অংশটা দেখি, হ্যাঁ শিবালিক হিমাচল, হ্যাঁ তারপরে হিমাদ্রি, তারপরে ট্রান্স হিমালয়। এবার ট্রান্স হিমালয়ের দেখতে গেলে পীর পাঞ্জাল, জাসকার, লাদাখ, কৈলাস, কারাকোরাম। না, লাদাখ কৈলাসটা একই। কৈলাস হচ্ছে লাদাখের এক্সটেনশন, ঠিক আছে। যাই হোক, প্রথমে হচ্ছে শিবালিক, নিচের সবচেয়ে নিচের অংশ, তারপরে পীরপাঞ্জাল। পীরপাঞ্জালটা কোন হিমালয়ের অংশ? হুমায়ুন। না, কুমায়ুন এখানে কোথায়? হিমাদ্রি। হিমাচল। প্রথমে তো শিবালিক, তারপরেই তো হিমাচল। তো এই পীরপাঞ্জাল, ধওলাধর, নাকটিব্বা, মুসৌরি এগুলো সব হিমাচল, হিমালয়ের অংশ। যাই হোক, নিচে শিবালিক, তারপর পীরপাঞ্জাল, ঠিক আছে। এখানে গ্রেটার হিমালয় রয়েছে, তারপরে হিমাদ্রি, তারপরে হচ্ছে জাসকার, তারপরে লাদাখ, তারপরে রয়েছে কারাকোরাম, ঠিক আছে। তার মানে এই অংশটা হিমালয়ের মূল অংশ, তারপরে রয়েছে জাসকার, লাদাখ, ওপরে কারাকোরাম। আর কৈলাস পর্বতটা হচ্ছে এখানে তিব্বতে এরকম জায়গাতে আছে। এটা লাদাখ পর্বতমালারই একটা এক্সটেনশন।
আর কুমায়ুন হিমালয় কোনটা? কুমায়ুন হিমালয় আমরা কাকে বলি? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চলের পুরো অংশটাই হচ্ছে কুমায়ুন হিমালয়ের অন্তর্গত। সবচেয়ে বড় দুন কোনটা? দেরাদুন। হাত তুলতে বললাম, যাই হোক, হ্যাঁ, দেরাদুন। দেরাদুন সব থেকে বড় দুন উপত্যকা। এই দুন উপত্যকা কোন জায়গার উপত্যকাকে বলা হয়? দুন উপত্যকা এই হিমাচল আর শিবালিকের মাঝের উপত্যকা, মানে উত্তরাখণ্ড অঞ্চলে। ঠিক আছে, একটু হ্যান্ড রেজ করবেন, আমি জিজ্ঞাসা করে নেব। অনেকেই তো উত্তর দিতে পারবেন, একটু জানা দরকার কারা কতটা প্রস্তুত আছেন, সেটা বোঝাটা দরকার। বা একসাথে হয়তো অনেকে উত্তর দিতে পারেন, সেটা অসুবিধা তৈরি করবে। এই জন্য আপনারা একটু হ্যান্ড রেজ করবেন, সাথে সাথে উত্তরটা বলবেন না। আট ডিগ্রি চ্যানেল কোন দুটো অংশকে পৃথক করেছে? 8 ডিগ্রি চ্যানেল। রাহুল বলুন। মালদ্বীপ আর মিনিকয়। মালদ্বীপ আর মিনিকয় এর মধ্যে 8 ডিগ্রি চ্যানেল রয়েছে। আর 10 ডিগ্রি চ্যানেল? রিনা বলুন। স্যার লিটিল আন্দামান আর দক্ষিণ আন্দামান। 10 ডিগ্রি চ্যানেল, এটা তো খুব ইজি। ও আন্দামান আর নিকোবরের। আর যদি আমরা স্পেসিফিক আইল্যান্ড দিয়ে বলি? তাহলে হচ্ছে স্যার এটা ঠিক মনে নেই আমার। স্পেসিফিক আইল্যান্ড দিয়ে আন্দামান নিকোবরের মাঝখানে 10 ডিগ্রি চ্যানেল আছে, ঠিক আছে। কিন্তু যদি একদম দ্বীপ ধরে বলা হয়, কোন দুটো দ্বীপের মাঝখানে রয়েছে, সেটা কোনটা উত্তর হবে? দক্ষিণ আন্দামান আর আর নিকোবরের মধ্যে। নিকোবর তো আবার সেই পুরোটা হয়ে গেল। কোন নিকোবরের কোন দ্বীপ? গ্রেট নিকোবর। না, গ্রেট নিকোবর দক্ষিণে, কার নিকোবর। ঠিক আছে, উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান, একটু দূরে ছোট আন্দামান। আচ্ছা, তারপরে এখানে কার নিকোবর ইত্যাদি ইত্যাদি দ্বীপ আছে এখানে। লাস্ট একদম হচ্ছে গ্রেট নিকোবর। গ্রেট নিকোবর হচ্ছে আন্দামান নিকোবরের দ্বীপগুলোর মধ্যে সব থেকে বড়। ঠিক আছে, ডানকান প্যাসেজ কার মধ্যে রয়েছে? মৈত্রী বলুন। স্যার দক্ষিণ আন্দামান আর উত্তর। না, স্পেসিফিক্যালি একটু ভেবেচিন্তে বলুন। ডানকান প্যাসেজ। সোমা বলুন। স্যার লিটল আন্দামান আর দক্ষিণ আন্দামানের মাঝে। হ্যাঁ, দক্ষিণ আন্দামান আর ছোট আন্দামানের মাঝে, অর্থাৎ এই যে জায়গাটা, এটাকে বলা হয় ডানকান প্যাসেজ। এই অংশটাকে বলা হয় ডানকান প্যাসেজ। এইখানে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, এইখানে হচ্ছে ডানকান প্যাসেজ। ঠিক আছে, আর যদি বলা হয় আগ্নেয় দ্বীপ, ব্যারেন, ব্যারেনটা আন্দামান নিকোবরের কোন দিকে অবস্থিত? উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিকে অবস্থিত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা?
কৌশিক বলুন। গুরু শিখর। কত উচ্চতা? 1726 এরকম। উত্তরটা কি ঠিক হলো? স্যার 1722। টিপু সুলতান কিছু বলবেন? উচ্চতা জানা নেই স্যার। আরাবল্লী সর্বোচ্চ হচ্ছে গুরু শিখর, এটা হচ্ছে 1722 মিটার উচ্চতা, বা যদি ফুটে বলা হয় মোটামুটি 5500 থেকে একটু বেশি এটা হবে। আচ্ছা, এটা যদিও ক্লাইমেটের কোয়েশ্চেন, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আমি এখানে একটু জিজ্ঞাসা করছি। এর আগের দিনই আপনাদের এটা করিয়েছি। NLM এর ফুল ফর্মটা কি? প্রিয়াঙ্কা বলুন। নর্দার্ন লিমিট অফ মনসুন। নর্দার্ন লিমিট অফ মনসুন। আচ্ছা, হিমাচল প্রদেশ এই রাজ্যটা নতুন রাজ্য হিসেবে কত সালে প্রকাশ পায়? হিমাচল প্রদেশ। অপশান বলছি 1947, 1956, 1965, 1971। রিনা বলুন। স্যার 65। না, এটা হচ্ছে 71। ভাষার ভিত্তিতে গঠিত ভারতে প্রথম রাজ্য কোনটা ছিল? টিপু বলুন। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। লকটাক হ্রদ এটা কোন রাজ্যে রয়েছে? শিল্পী বলুন। মণিপুরে আছে। লকটাক হ্রদ সম্পর্কে আর কোনো ইনফরমেশন বলতে পারবেন? লকটাক হ্রদে একটা খুব গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক আছে, কি নাম? অপশন দিতে হয়তো পারবো। আচ্ছা, অপশন ছাড়া কে বলতে পারবেন? স্যার বলবো? হ্যাঁ বলুন। স্যার কেইবুল লামজাও। কেইবুল লামজাও, ঠিক আছে। এবং এটা কিন্তু সারা বিশ্বের মধ্যে একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে কেইবুল লামজাও, ঠিক আছে। আর স্যার এটা তো রামসার সাইটের মর্যাদা হ্যাঁ, পেয়েছে স্যার। অবশ্যই অবশ্যই রামসার সাইট। আর এই যে ভাসমান দ্বীপ তৈরি হয়েছে এখানে, সেটাকে ফুমদি বলা হয়, পুমডি। সে তার উপরেই জীবজন্তুগুলো থাকে। কি বললেন এটা আরেকবার আমি বলেন। লিখে দিচ্ছি, এটাকে বলা হয় ফুমদি, ঠিক আছে। অর্থাৎ ওই যে ভাসমান, দেখবেন যদি লোকটাক হ্রদের ছবি দেখেন, দেখবেন হ্রদের মধ্যে এরকম ভাসমান সবুজ ঘাসের মতো অংশ রয়েছে, মানে কার্পেটের মতো ভাসমান, তো সেইটাকে বলা হয় ফুমদি। ওর ওপরেই জীবজন্তুগুলো থাকে। খুব ইম্পর্ট্যান্ট এটা, কেইবুল লামজাও। আর এটাকে গোলাপি হ্রদও অনেক সময় বলা হয়, মানে এখানে প্রচুর পদ্ম ফোটে বলে এটাকে গোলাপি হ্রদও বলা হয়।
ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা? রাহুল বলুন। কুঞ্চিকল। উচ্চতা? উচ্চতর স্যার মনে নেই। উচ্চতাটা কেউ বলতে পারবেন? 453 মিটার। 453 মিটার। চিকেন স্নেক, চিকেন স্নেক জায়গাটা ভারতে কোন রাজ্যে রয়েছে স্পেসিফিক্যালি বলবেন। চিকেন স্নেক, শিল্পী বলুন। উত্তর দিনাজ হ্যাঁ, রাজ্য বলেছি পশ্চিমবঙ্গ। এটা দৈর্ঘ্য কত? এটা এই মুহূর্তে মনে হয় ওটা 44 কিলোমিটার, মানে ওটা এক্সটেনশন হয়েছে। কিভাবে এক্সটেনশন হয়েছে? সেটা তো জানি না স্যার, কিন্তু স্যার মানে 10 কিলোমিটার না স্যার? স্যার এক্সটেনশন 22 কিলোমিটার দৈর্ঘ্য। আজকে বা কালকে নিউজে এরকম কিছুটা দেখছিলাম। 22 কিলোমিটার না, দেখুন ব্যাপারটা হচ্ছে এক্সটেনশন বলতে এটা তো একদিকে বাংলাদেশ আছে, অন্যদিকে নেপাল আছে। শিলিগুড়ি করিডোরে ঢোকার আগে চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর আগে বলা হতো, যাই হোক। তো এটা হচ্ছে 22 কিলোমিটার, আর চওড়াটা 22 কিলোমিটার, দৈর্ঘ্যটা হচ্ছে 170 কিলোমিটার। স্যার বইয়ে 9 কিলোমিটার দেখাচ্ছিল যে। 9 কিলোমিটার? স্যার আজ বা কালকে কিছু একটা নিউজে আমি দেখছিলাম, আমি ঠিক প্রপার জানি না তো, মানে ওটা বাড়ানো হয়েছে এরকম কিছু একটা খবর পাচ্ছিলাম আমি। আর তোর ব্যাপারটা আমি ডিটেলস দেখিনি। বাড়াতে হলে সেটা তো আন্তর্জাতিক ক্ষেত্রে হ্যাঁ হতে পারে, আপনি দেখেছেন নিশ্চয়ই কিছু একটা ওটা নিয়ে নিউজ হয়তো আছে। তো সেটা আমি দেখে জানাবো, যদি সেরকম কিছু হয়ে থাকে সেটা জানাবো। যাই হোক, আমি মোটামুটি খুব কঠিন প্রশ্ন করিনি, সাধারণ মানের যে প্রশ্নগুলো সেগুলোই জিজ্ঞাসা করেছি। তো এই যে স্ট্রাকচারটা আপনাদের ভালো করে বুঝিয়ে দিই ব্যাপারটা। নেক্সট এরপরে আপনাদের আমি বিভিন্ন ডেটে, রোজ হয়তো সম্ভব হবে না কারণ দুটো করে ক্লাস থাকার পরে তারপরে ডিসকাশানটা যদি আপনারা মনে করেন আপনারা করতেই পারেন। এর আগে যেমন আপনারা করতেন অনেকেই, কোয়েশ্চেন আনসার ডিসকাস আপনারা করতে পারেন একটা পার্টিকুলার টাইম, ধরুন রাত্রি 10টা কি 10:30 এরকম সময় আপনারা ঠিক করলেন যে আমরা কোয়েশ্চেন আনসার ডিসকাস করব। সেটা যারা জিওগ্রাফি এসএলএসটি পড়ছেন সেটা হতে পারে, আর যারা বিভিন্ন পরীক্ষা কম্পিটিটিভ দেবেন তারা অবশ্যই সেটা করতে পারেন। সেটা ইতিহাস হোক বা ইকোনমি পলিটি, যাবতীয় যা কারেন্ট অ্যাফেয়ার্স যা খুশি, আগে থেকে টপিক ঠিক করা থাকবে, সেই টপিকের ওপর আপনারা প্রিপারেশান নিয়ে কোয়েশ্চেন আনসার ডিসকাস করবেন। একদম নিজেদের মতো করে করবেন। প্রত্যেকে যারা পার্টিসিপেট করবেন প্রত্যেকেই কোয়েশ্চেন রেডি করে রাখবেন, আপনারা কিন্তু কোয়েশ্চেন আনসার ডিসকাস করবেন। এটা অসম্ভব ইফেক্টিভ একটা মেথড, আপনারা যারা করেছেন আপনারা জানেন। তো কোয়েশ্চেন আমি কিছু দিয়ে দেব, যেগুলো আমি যেমন এমসিকিউ দিচ্ছি, টপিক ওয়াইজ এমসিকিউ দিচ্ছি বিভিন্ন অংশের, সেগুলো দেব, সেখান থেকেও পাবেন, নোটসের মধ্যেও পাবেন। প্লাস আপনারা যদি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন সেটা করতে পারেন। যত বেশি আপনারা ডিসকাস করবেন তত বেশি আপনারা সমৃদ্ধ হতে থাকবেন, যেটা খুব প্রয়োজনীয়। তো প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাবজেক্ট এরকমভাবে প্র্যাকটিস করলে কি হবে, অনেক সময় আমরা দেখবেন বেশ কিছু ভুল বেরিয়ে আসে, যে আমরা এটা জানতাম না, এটা ঠিক নয়। বা নতুন জিনিস জানা, পড়াশোনার উৎসাহ বাড়া, বা অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো বেশ কিছুটা পিছিয়ে আছেন, সেটা বাকিদের থেকে বুঝতে পারবেন আপনারা যে হ্যাঁ আমাকে আরও বেশি পড়ার প্রয়োজন রয়েছে, যেটা সবসময় মক টেস্ট দিয়েও খুব বেশি হয় না বা সেই এনার্জিটা পাওয়া যায় না। তো এই কোয়েশ্চেন আনসার ডিসকাশানটা খুব প্রয়োজনীয় আমাদের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে, এটা আপনারা করবেন। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। স্যার যে ভারতের জনগণনার জনক যেটা আছে ওটা ডাব্লিউ হান্টার হবে না হেনরি ওয়ালটন হবে? ওয়াল্টার, সরি। সেন্সাসের জনক? হ্যাঁ।
হান্টার যতদূর জানতাম আমি। কিন্তু স্যার গুগলে সার্চ করলাম যখন এইটাকে, তখন স্যার ওই হেনরি ওয়াল্টার দিল। দেখুন, এটা লর্ড মেয়োর সময় শুরু হয়েছিল প্রথম। এবার স্পেসিফিক আমি হান্টার বলেই জানতাম, তো বিষয়টা আর একটু দেখতে হবে ভালো করে। স্যার, হ্যাঁ বলুন। ল্যান্ড রোলিং মাউন্টেনটা কোন রাজ্যটা বললেন জানি? কোনটা একবার বলুন। ল্যান্ড অফ রোলিং মাউন্টেন। মিজোরাম। মিজোরামই মানে মিজোরাম। মিজোরাম, হ্যাঁ মিজোরাম নিয়েই তো আলোচনা হচ্ছিল। আচ্ছা। স্যার এই যে ভারতের জনগণনা দিয়ে স্যার, এটা স্যার ডব্লিউ হান্টারই হবে স্যার। ওটাই তো মানে বিভিন্ন ম্যাক্সিমাম বইতে ওটাই আছে। এবার হ্যাঁ, বিষয়টা ওটাই হচ্ছে আছে। কিছু কিছু আমাদের মানে বিশেষ করে জিওগ্রাফির ক্ষেত্রে অনেক স্যার কনফিউশন গুগলে কিন্তু এটাই থাকে। দেখলাম। দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে প্রশ্নের তো বিভিন্ন রকম ধরন থাকে। হেনরি ওয়াল্টার অল ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে করেননি। উনি করেছিলেন স্পেসিফিক জায়গাতে, আমি জায়গাটা মনে পড়ছে না, কিন্তু উনি একটা স্পেসিফিক জায়গাতে শুরু করেছিলেন। মানে যেহেতু উনি এবার কি হিসাবে সেটাকে কোয়েশ্চেনটাকে ধরা হচ্ছে সেটা একটা বিষয়। যেমন ধরুন ভারতে সর্বোচ্চ শৃঙ্গ, এখন আপনি বলতে পারেন যে তাহলে পিওকের মধ্যে যেটা চলে গেছে সেটাকে কি আমরা ধরবো নাকি সেটাকে বাদ দিয়ে ধরবো, এরকম বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। তো কি হিসাবে এটাকে করা হচ্ছে সেটা হচ্ছে বিষয়। ওভারঅল ভারতীয় আদমশুমারি শুরু হচ্ছে যখন, মানে একদম 1872-এ, সেই সময়টাকে ধরবো নাকি প্রথম যিনি জনগণনা পরিচালনা করলেন অল্প একটা জায়গাতে, একটা শহরে, তাকে আমরা জনক বলবো। এরকমভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্নগুলো থাকে, যে কারণে আমরা কনফিউজড হয়ে যাই। এবং দেখবেন যারা পরীক্ষা কোয়েশ্চেন করেন তারা মানে পুরোটা হয়তো দেন না, হয়তো কিছুটা বাদ দিয়ে কোয়েশ্চেনটা করেন, যে কারণে আমরা আরও বেশি কনফিউজড হয়ে যাই। স্যার, বলুন। একটা হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, একটা মানে ইয়ে ছিল, মানে রিকোয়েস্ট করার ছিল আর কি। হ্যাঁ বলছিলাম যে এখন তো বিভিন্ন রকম যে জিও পলিটিক্স এর বিভিন্ন রকম যুদ্ধ হচ্ছে, যেমন ইরানের সাথে যে যুদ্ধটা হলো, বা ইউক্রেন রাশিয়ার যে সব হচ্ছে, মানে যেগুলো আমাদের ইন্ডিয়ার রেসপেক্টে ইম্পর্টেন্ট। হ্যাঁ তো মানে আমি বলছি যে জিওগ্রাফির মধ্যে ওইগুলো কি মানে ইনক্লুড করা হবে? মানে যেমন এবছর ডব্লিউবিসিএস এর যে কোশ্চেনটা দেখলাম আর কি আমরা, হ্যাঁ ওটাতে হলে কি মানে যে কোনো পরীক্ষা থেকে ওই রিলেটেড কোশ্চেন আসতে পারে? এখন তো প্যাটার্ন চেঞ্জ দেখুন, হচ্ছে। কম্পিটিটিভ পরীক্ষা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, বিশেষ করে যদি ডাব্লিউবিসিএস এর কথা বলেন, এইগুলো পড়া উচিত। এখন কোন বছর কীরকম প্রশ্ন এসেছে সেটা শুধু তো ধর্তব্যের মধ্যে রাখলে চলবে না। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যদি বলেন, এই কারেন্ট অ্যাফেয়ার্সের এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। যুদ্ধ বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের উপর তার সরাসরি ইম্প্যাক্ট পড়েছে। আপনারা দেখেছেন, আপনারা জানেন, গ্যাস বলুন, পেট্রোল বলুন, প্রত্যেকটা মানুষের উপর তার প্রভাব পড়েছে যুদ্ধের কারণে। তো সেই কারণে এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। এবং শুধু তাই নয়, মানে শুধু ডাব্লিউবিসিএস-এর নয়, যারা ধরুন ইন্টারভিউ দিতে যাবেন, দেখবেন এই এসএলএসটি এটাও বলতে ইন্টারভিউ, চাইছি। প্রাইমারি ইন্টারভিউ, আদার্স যে কোনো ইন্টারভিউ, সেখানে কিন্তু আপনাকে এটা জিজ্ঞাসা করা হয় যে এই যে যুদ্ধটা হলো, এর জিওপলিটিক্যাল ইম্পর্টেন্সটা কোথায়, এর গুরুত্বটা কী, এর কি সুদূরপ্রসারী ফলাফল থাকতে পারে। জিওগ্রাফির ক্ষেত্রেও করতে পারে, পলিটিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে করতে পারে। আমি তো ক্লাসেও বলেছিলাম আপনাদের যে এর জিওপলিটিক্যাল গুরুত্বটা কী, ভবিষ্যতের কি প্রভাব পড়তে পারে। তো এইটা অবশ্যই আপনারা এগুলো দেখবেন। আর আমি দেখবেন প্রত্যেক দিন আপনাদের যেটা কমন গ্রুপ আছে, কমন গ্রুপে আমি নিউজ পেপার, মানে বিশেষ করে এডিটোরিয়ালগুলো কম্পাইল করে দেয়া থাকে। ওইটা কিন্তু প্রত্যেকে পড়বেন, মানে অন্তত হেডিংগুলো দেখবেন, যেটা আপনার মনে হবে যে ভালো লাগছে সেটা অন্তত পড়বেন। কারণ ওখানে এত সমৃদ্ধ জিনিস দেয়া থাকে প্রত্যেকটা নিউজ পেপারে। মানে নিউজ পেপার যেমন যে পলিটিক্যাল পার্টিকেই সাপোর্ট করুক, যেমনই যাই হোক না কেন, সম্পাদকীয়টা কিন্তু যথেষ্ট উন্নত মানের হয় প্রত্যেকটা নিউজ পেপারে। তো সেখানে
থেকে নতুন কিছু আপনি শিখতে পারবেনই পারবেন। মানে আর সবচেয়ে বড় কথা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন বিষয়কে দেখা। আমরা তো একটা জিনিস, আমরা বিভিন্ন পলিটিক্যাল এজেন্ডা দ্বারা ইনফ্লুয়েসড হয়ে যাই, পলিটিক্যাল লক্ষ্য থাকে অনেক নিউজের, তার দ্বারা আমরা ইনফ্লুয়েসড হয়ে যাই, আমরা পরিষ্কারভাবে ভাবতে পারি না, সবটা জানিও না আমরা। তো দেখবেন সম্পাদকীয়তে খুব গবেষণা করে লেখা হয় এবং খুব মানে যারা একদম টপ লেভেলের ইন্টেলেকচুয়াল তারা লেখে সেখানে। তো আপনি অনেক কিছু জানতে পারবেন। মানে একজন সচেতন নাগরিক হিসেবে অন্তত আমাদের এগুলো দেখা উচিত। এবার ওইখানে দেখবেন প্রত্যেকটা বাংলা নিউজ পেপার, ইম্পর্টেন্ট বাংলা নিউজ পেপারের সম্পাদকীয়গুলো একসাথে থাকে। ওখানে নানা রকমের নিউজ পাবেন এবং সেগুলোর কি অ্যাঙ্গেল, তার কি ইম্প্যাক্ট, কি ভূত ভবিষ্যৎ বর্তমান সেটা নিয়ে বলা থাকে। এখন আমি আপনাদের আগে একটা ক্লাস করাতাম যেখানে আমি ওই নিউজ পেপারের সম্পাদকীয়টাকে ডিসকাস করে দিতাম, কিন্তু সমস্যা হচ্ছে এইগুলো পড়ার মতো লোকজন খুব কম আছে, বা সেই জানার ইচ্ছা লোকজন খুব কম আছে, যে কারণে আমি ওই ক্লাসটা আর করি না, কারণ যথেষ্ট সময় লাগে ওটা করতে। খুব ভালো ভালো ইনফরমেশান ওখানে থাকে। তো নিউজ পেপারটা আবশ্যিক প্রত্যেকের ক্ষেত্রে, যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন এবং ইন্টারভিউতে যারা যাবেন তাদের জন্য নিউজ পেপারটা মাস্ট। ঠিক আছে, তো এইগুলো পড়তে হবে। এবং আপনাদের ওই যারা এসএলএসটির ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনাদের জিওগ্রাফিক্যাল যে নিউজগুলো প্রেজেন্ট ইম্পর্টেন্ট সেগুলো চলছে, সেগুলো আমি আপনাদের আলাদা করে দেব, কারণ সেটাও জানা দরকার সারা বিশ্বে বর্তমানে জিওগ্রাফির কী পরিস্থিতি চলছে। আর কম্পিটিটিভ পরীক্ষা বিশেষ করে ডাব্লিউবিসিএসে তো এগুলো করতেই হবে। মানে ইউপিএসসির যে প্যাটার্ন, যে ধাঁচ, ঠিক আছে, যেটা আমাদের সারা বিশ্বের কোথায় কি চলছে সেটা অন্তত খবর রাখতে হয়, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স যেটা, তো সেটা অবশ্যই জানতে হবে। ঠিক আছে, নিউজ পেপারটা পড়বেন অন্তত, মানে এত কিছু না করতে পারেন যে কোনো একটা বাংলা ভালো নিউজ পেপার সেটা অন্তত পড়বেন ভালো করে। মানে পলিটিক্যাল নিউজ বা যেগুলো বাদ দেওয়ার মতো, খুন খারাপি, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত বাদ দিয়ে ইম্পর্টেন্ট যেসব, মানে ধরুন আমাদের অর্থনীতিতে কি চলছে, কি কি পলিটিক্যাল ডিসিশন নেওয়া হলো, সম্পাদকীয় পোর্শনটা, তারপরে মানে যেগুলো সারা বিশ্বের মধ্যে ইম্পর্টেন্ট যে নিউজগুলো আছে, একটা ওয়ার্ল্ড অ্যাফেয়ারের তো পেজ থাকে, সেখানে দেখবেন দেয়া আছে এরকম কিছু, সেগুলো পড়বেন অবশ্যই, প্রত্যেকের এটা পড়া উচিত। ইন্টারভিউতে এটাই দেখা হয় যে আপনি কতটা আপডেটেড একজন নাগরিক হিসেবে, আপনার ভূমিকাটা কি। মানে সাধারণ যারা মানুষ, খুব সাধারণ মানুষ, তারা এগুলো নিয়ে চর্চা করে না, কিন্তু এটা চর্চা করা উচিত প্রত্যেকের। বলুন, আর কি বলবেন বলুন। হ্যাঁ, ওটাই বলছিলাম। হ্যাঁ, অবশ্যই তাহলে একদিন যদি আলোচনা করে দিতেন তাহলে মানে ভালো হতো এই সেন্সে। আলোচনা করে আমি দিতাম একটা সময়, কিন্তু এইগুলো শোনার লোক খুব কম, খুবই কম। মানে ধরুন যারা একদম মেন্সের প্রিপারেশন নিচ্ছেন তারা, আর দু একজন স্টুডেন্ট ছাড়া এগুলো খুব একটা অনেকে শুনতে চান না। এগুলো পড়তে অবশ্যই খুব ভালো ভালো জিনিস। মানে ধরুন আপনাদের ইকোনমিক ক্লাস করাচ্ছি, ইকোনমিক্সের অ্যাট প্রেজেন্ট কী চলছে সারা বিশ্বে, বা কোনো একজন ভালো ইকোনমিক্সের অনেক ভালো ভালো আমি এডিটোরিয়াল আগে ডিসকাশন করিয়েছি, বড় বড় যারা অর্থনীতিবিদ তারা কি তত্ত্ব দিয়ে গেছেন, আমাদের ভবিষ্যৎটা কোন দিকে যেতে পারে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, সমস্ত এগুলো ডিসকাস করা থাকে। এবং এগুলো জানলে আপনি সত্যি সমৃদ্ধ হয়ে যাবেন। আপনার পরীক্ষার কথা পরে আপনি যেগুলো জানতে থাকেন আস্তে আস্তে, তাহলে মানে, এবং আপনার ভাবনা চিন্তার দিক খুলে যাবে, অনেক সমৃদ্ধ হবেন। অন্ততপক্ষে ওই যেটা একসাথে দিই ওইটা অন্তত পড়বেন, বাংলাটা অন্তত পড়বেন। ইংরেজিটা পড়লে খুব ভালো হয়, সেটা আরও একটু মানে স্টক অ্যাওয়ার্ড বাড়া বা ইত্যাদি, তার সাথে আরও কিছু ইনফরমেশান থাকে, আরও ভালো ভালো অনেক লেখকের লেখা থাকে, তো সেটাও জানতে পারবেন। কিন্তু বাংলাটা অবশ্যই আপনারা বাদ দেবেন না, ওখান থেকে পড়বেন ওটা, ঠিক আছে। আর কোয়েশ্চেন আনসার ডিসকাশনের ব্যাপারটা, যেটার উদ্দেশ্য, যেটা আমি আজকে যে কারণে এই ক্লাসটা করালাম বা আপনাদের বোঝানোর জন্য ব্যাপারটা কীরকম হবে কোয়েশ্চেন আনসার ডিসকাশন ব্যাপারটা, সেটার জন্য আমি করালাম। তো এরপর আমি আপনাদের একটা শিডিউল দিয়ে দেব, আর আপনারা কি ওই সময়টা ডিসকাস করতে পারবেন রাতের দিকে 10টা থেকে বা 10:30 থেকে? হ্যাঁ স্যার, রাখতে হলে সুবিধা। অন্তত 3-4 জন হলেও আপনারা এটা করবেন। স্যার
9:30 থেকে হলেও অসুবিধা নেই। না, 9:30 হলে কি হয়, আমি ক্লাসটা শেষ করালাম সবে, বা ধরুন ম্যাথ ক্লাস শেষ হলো, ইংলিশ ক্লাস শেষ হলো, সায়েন্স শেষ হলো, তারপরে পরেই তাহলে শুরু হয়ে যাচ্ছে। 15-20 মিনিট হ্যাঁ, ওই লেট জন্য দিয়ে বলছি 10টা বা 10টা 15, 10টা 10:30 এরকম সময় থেকে আপনারা এটা শুরু করতে পারেন। এবার এটা কি করবেন, আমার ওখানে থাকার সবসময় প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই লিঙ্ক দেবেন, মানে এক এক দিন এক একজন আলাদা আলাদা দিনে লিঙ্ক দিয়ে আপনারা একসাথে এসে ডিসকাস করবেন। তো একদম নির্দিষ্ট সময়ে আপনারাই ঠিক করে নিতে পারেন প্রয়োজন হলে যে আমরা এতটা পড়বো, এই টপিকটা ধরুন একটা বড় টপিক আছে, সেটাকে ভেঙে নিলেন যে আমরা এতটা আজকে আগামীকাল ডিসকাস করব, তো সেটা পরের দিন এসে ডিসকাস করলেন প্রত্যেকটা টপিক ধরে ধরে। এবং এটাতে দেখবেন আপনাদের প্রিপারেশানটা খুব ভালো চলতে থাকবে, খুব ভালো চলতে থাকবে, এবং আপনার একটা এনার্জি চলে আসবে আলাদা করে, যে আমি আজকে এখান থেকে যত রকম এমসিকিউ হয় সেগুলোকে চর্চা করে নেব। আমাদের সাধারণ পড়ার পরেও এইগুলো আলাদা করে খুব বেশি করে দরকার আছে প্রত্যেক দিন, ঠিক আছে? আর যারা জিওগ্রাফি এসএলএসটি যারা আছেন তাদেরও বলছি, আপনারাও একটা সময় ঠিক করে নেবেন, যে সময়টাতে সকলে এসে একসাথে কোয়েশ্চেন আনসার ডিসকাস করতে পারেন। কারণ অসংখ্য প্রশ্ন আছে, অসংখ্য এমসিকিউ আছে, শেষ নেই, এমসিকিউ শুরুও নেই শেষও নেই। যত এরকম প্র্যাকটিস করতে পারবেন, মানে নানা রকম মাধ্যমে প্র্যাকটিস করতে পারবেন। আপনাদের একটা মক টেস্টের আমি ডেট দিয়েছি, মক টেস্ট দিন পড়ুন ঠিক আছে, কিন্তু যত ডিসকাস করবেন এগুলো তত বেশি আপনারা মনে রাখতে পারবেন। আমি আর বলছি না বারবার একই কথা, তো এটা খুব বেশি প্রয়োজনীয়তা আছে, আপনারা এটা শুরু করুন। আর তার সাথে সাথে যেমন ক্লাসগুলো চলছে সেরকম চলবে, মক টেস্টগুলোও চলবে, আপনাদের পরীক্ষা। আর আইসিডিএসের নতুন ফর্ম আসছে, আইসিডিএস, ঠিক আছে? সুপারভাইজার আইসিডিএসের আজকে দিয়েছে, আমি পুরোটা দেখা হয়নি, মোটামুটি 16,000 মতো ভ্যাকেন্সি থাকছে যেটা শুনলাম। তো ওটা মানে মানে ইয়েটা অঙ্গনওয়াড়ি কর্মী যেটা, সেটা কি তাহলে? যাই হোক, মানে প্রিপারেশান নিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা সুপারভাইজারেরও আছে, সুপারভাইজার এটা 1000 মতো ভ্যাকেন্সি আছে, আর বাকি অন্যান্য আছে। আইসিডিএস ওয়ার্কার আছে 7000 মতো, আইসিডিএস হেল্পার আছে 8000, আর 1000 মতো আইসিডিএস সুপারভাইজার আছে। সুপারভাইজারটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? যেহেতু এখানে শুধু পঞ্চায়েতটা আগে বেরোনোর কথা ছিল, ওটার কিছু খবর নেই? পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করেছেন তো? অনেকদিন আগের সেটা করেছে, হ্যাঁ, রেজিস্ট্রেশনটা করে রেখেছেন, এবার সেটা ফর্মটা আসবে। মানে এডিট করিনি, রিসেন্ট যেটা এডিট করার ব্যাপারটা ওটা করি। আপডেটেড থাকবেন এগুলো, মানে পরীক্ষা কিন্তু হবে, এগুলো সব পরীক্ষা হবে, ম্যাথ বলুন, ইংলিশ বলুন, আদার সমস্ত কিছু। খুব ভালো করে এটা প্রিপারেশান নিতে থাকুন। কিছু যদি প্রয়োজন হয়, যদি বলার থাকে, আমাকে সরাসরি বলবেন যে স্যার এটা লাগবে বা এরকম মনে হচ্ছে আমার, ইত্যাদি ইত্যাদি। সেটা শুধুমাত্র ক্লাসে নয়, আপনাদের যখন যেটা মনে হবে আমাকে জানিয়ে রাখবেন মেসেজে, আমি সময় মতো সেটা দেখে নেব, রিপ্লাই দিয়ে দেব। কিন্তু আপনাদের উদ্দেশ্য হচ্ছে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে অন্ততপক্ষে এই 1-2 বছর পরপর অনেকগুলো পরীক্ষা হবে এবং সেখানে ভ্যাকেন্সি যথেষ্ট ভালো থাকবে, সেইটাতেই আপনাদের চাকরি পেতে হবে। এটা একদম পাখির চোখ করে দিন রাত পড়তে থাকুন। আপনাদের অনেকগুলো পদ্ধতি বলেছি, বিভিন্ন জিনিসপত্র বলেছি আপনাদের যে এইগুলো আপনারা করবেন, তো সেগুলো কিন্তু আপনারা করুন, তবে আলটিমেটলি আপনারা সেই জায়গাতে পৌঁছাতে পারবেন। মানে এখান থেকে আর পিছন ফেরার কোনো জায়গা নেই। 2 বছর পরে কী হবে আমরা জানি না, কতটা দুর্নীতি আসবে, আবার নতুন করে পরীক্ষায় একই রকম সমস্যা তৈরি হবে কি না আমরা জানি না। সুতরাং আমরা দ্বিতীয় সুযোগ নেব না, বা কেনই বা আমরা পরের কথা ভাববো, আমাদের এখনই চাকরি পেতে হবে এবং সেটা খুব ভালোভাবে সম্ভব। তো সেইভাবে আপনারা একদম মানে এতটুকু ছিদ্র কোথাও রাখবেন না যেখান দিয়ে আমার সমস্যা হতে পারে, এখান দিয়ে আমি না পেতে পারি। যেখানে যা যা সমস্যা হচ্ছে আমাকে সেগুলো জানাবেন, যে স্যার আমার এই প্রবলেম হচ্ছে, আমি পারছি না পড়তে বা মনে রাখতে পারছি না, বা যে কোনো রকমের আমার এই সমস্যা, সেটা আমাকে জানাবেন, আমি সেটা বলে দেবো আপনাদের। আর বিভিন্ন মেথডে আমি প্র্যাকটিস করাবো,
আপনারাও সেটা সঙ্গ দেবেন, ক্লাসগুলো রেগুলার করবেন, না করতে পারলে রেকর্ডেড ক্লাস দেখে নেবেন, কিন্তু আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, আপনারা প্রত্যেকে চাকরি পাবেন, প্রত্যেকে পাবেন। নিজের উপর বিশ্বাসটা রাখুন আর পরিশ্রম করে চলুন। ঠিক আছে, আর যখন যেগুলো মানে পরীক্ষা নেব, মক টেস্ট নেব বা এই জিনিসগুলো খুব সিরিয়াসলি করবেন, মানে কখনো ক্যাজুয়াল না, মানে ঠিক আছে এখন তো পরীক্ষা কবে হবে নি, এখন একটু মানে হয় এটা আমাদের যে একটু গা ছাড়া ভাব থাকে, ঠিক আছে পরে ভালো করে হবে, এখন নয় চলে, কিন্তু এটা আমাদের পিছিয়ে দিচ্ছে এবং এটাই শেষ করে দিচ্ছে। পিছিয়ে দিচ্ছে শুধু বলবো না, এটাই শেষ করে দিচ্ছে। আপনি যদি পরীক্ষার মতো করে এখন না ভাবতে পারেন, তাহলে পরীক্ষার সময়তেও আপনি পরীক্ষার পুরো এফোর্টটা দিতে পারবেন না। এখন থেকেই আপনাকে সেটা ভাবতে হবে, এখন থেকেই আপনাকে মনে করতে হবে যে আমি পরীক্ষার জন্য একদম সেই জ্বলন্ত যে উৎসাহ উদ্দীপনা পরীক্ষার আগে যেটা আমাদের চলে আসে 15 দিন আগে, সেই সিচুয়েশানটা এখন তৈরি করতে হবে, তবে আপনি চাকরি পাবেন। কারণ এত প্রতিযোগিতা, এত কিছুর পরে আপনাকে চাকরি পেতে গেলে মানে মানে একদম মানে কি বলবো, নিজের 100%টাকেও পার করে যেতে হবে, নিজের লিমিটটাকেও ক্রস করে যেতে হবে, সেই এফোর্টটা রোজ দিতে হবে। এবং এটার জন্যই আপনাদের আমি রুটিনের কথা বলেছিলাম যে একটা ডেলি প্রপার রুটিন বানান, তবে আপনারা আপনাদের লক্ষ্যটাকে পূরণ করতে পারবেন। রুটিন ছাড়া কিন্তু কেউ যদি চলতে চান, বারবার কিন্তু পথভ্রষ্ট হবেন, এদিক ওদিক করবেন, কাজের কাজ কিছু হবে না, একই গোলক ধাঁধার মধ্যে ঘুরতে থাকবেন যদি না প্রপার রুটিন থাকে আপনাদের। তো সেটা করে আপনারা চলতে থাকুন, একদম দ্বিতীয় সুযোগ দেবেন না নিজেকে, জোর করে করতে হবে দরকার হলে। এখন পড়তে ভালো লাগছে না, এখন হচ্ছে না, এইসব হবেই না, এরকম কোনো মানে অজুহাতই চলবে না। যাই হোক, ঠিক আছে, তো এই আইডিয়াটা আপনাদের দিলাম, বিষয়টা আপনাদের এগুলো নিয়ে নির্দিষ্ট করে আমি আরও শিডিউল দিয়ে দেব, আপনারা সেই অনুযায়ী ডিসকাশনটা করবেন, অবশ্যই করবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।